কি রে, ঘুম ভাঙলো কি করে? অরু থমথমে গলায় উত্তর করে, জানি না। খারাপ স্বপ্ন দেখেছিস? না। শরীর খারাপ লাগছে? না, তাহলে কি হয়েছে? কিছু না। কিছু না বললেই হলো? আমার মায়ের মনে হচ্ছে কিছু একটা হয়েছে, কিন্তু বলছে না কেন? না বললে মা কেমনে বুঝবে? অরু মন খারাপ করে বলে উঠল, তুমি প্রতিদিন রাতে বাবা আর আপুর জন্য কান্না করো, তবুও তাদের সাথে কথা বলো না কেন? মিশা অনামিকা কি উত্তর দেবেন বুঝলেন না, তাই হুট করে রাগ দেখিয়ে বললেন, তোমার এসব না জানলেও চলবে, ঘুমাও। কিন্তু মা। এবার চোখ রাঙানি দিলেন। অরুর চোখ ছল ছল করে উঠল। তার মা ভাঙবে, তবুও মোচকাবে না। অভিমান নিয়ে আবার ঘুরে শুয়ে পড়ল। মিসেস অনামিকা দীর্ঘশ্বাস ফেলে পেছন থেকে মেয়ের মাথায় হাত বোলাতে লাগলেন। এইদিকে রঙ্গন ভাই, আপনি এই দূরত্ব আদৌ মেটাবেন? পিটারের কথায় রঙ্গন হাসে, গাল ভর্তি ধোয়া ওর মুখের দিকে ছুঁড়ে একটা হাই তুলল। অনন্তপর শার্টের কলার উঁচু করতে করতে বলল, অতি প্রিয় জিনিস খুব তাড়াতাড়ি ছুঁয়ে ফেলতে নেই, দূর থেকে দেখতে হয়। আর প্রিয় জিনিস সবসময় দূরত্বেই সুন্দর। কবির আর পিটার একসাথে হাত দিল। অনন্তপর দুজনে একসঙ্গে দাঁত কেলিয়ে বলল, ভাই, আপনি গুন্ডা না হলে ঠিক কবি হইয়া যাইতেন, তাও যেন কবি না, মহাকবি। একটু থেমে আবার বলল, তখন আপনার নাম কি হইও জানতেন? রঙ্গেন্দ্রনাথ ঠাকুর। রঙ্গন বিরক্ত নিয়ে চায়, এই দুটো একটু বেশি কথা বলে। টুপ করে গিয়ে একজনের পেছনে লাথি মারতে আরেকজন অটো চুপ হয়ে গেল। পিটার মুখ চেপে হাসছে, কারণ এবারে মারটা তার ভাগে পড়েনি, পড়েছে কবিরের ভাগে। রঙ্গনের মারের থেকে পিটারের হাসি যেন তার বেশি লাগলো। বিড়বিড়িয়ে ওর কানের কাছে গিয়ে বলল, পিটার চিটার, এই দিনে দিন নয়, আরও দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, মনে রাখিস শালা। পিটার সে কথায় পাত্তা নিয়ে আরেক দফা হাসলো। ব্যাস, রঙ্গন গিয়ে তাকেও এবার লাথি বসালো। আর তাতে কবির হাসতে হাসতে নিচে বসে পড়লো। আর পিটার ঠোঁট ফুলিয়ে বাচ্চাদের মতো করে তাকিয়ে রয়। এদের এহের কাণ্ডে রঙ্গন অদ্ভুত নজরে তাকালো। কবির এবার লাফিয়ে উঠে দাঁড়ালো, তারপর বলল, ভাই চলেন, আমাদের চাঁদা তুলতে লেট হয়ে যাচ্ছে। রঙ্গন কথা বাড়ায় না, শার্টের হাতা গোটাতে গোটাতে সামনে আগায়। পিছু পিছু ওরাও হাঁটতে থাকে। প্রতি সপ্তাহে তারা বাজারের সমস্ত দোকান থেকে চাঁদা তুলে। কেউ বা নিজের ইচ্ছে দেয়, কেউ ভয়ে দেয়। তবে কে কিভাবে দিল এতে রঙ্গনের কিছু যায় আসে না। আজকে তার ব্যতিক্রম হয়নি। রঙ্গন রাস্তার মাঝে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে আর তার দুই চালা গিয়ে টাকা তুলছে। ওহির বাবা একটু অসুস্থ থাকায় সে নিজেই এসেছে বাজার করতে, কিন্তু বাজারের মাঝখানে রঙ্গন আর তার চালাদের দেখে ঘুরে যেতে মন চাইলো, কিন্তু ঘুরে গেলে বাবাকে আবার আসতে হবে ভেবে আর যাওয়া হলো না। রঙ্গনের পাশ ঘেঁষে গিয়েও সবজির দোকানের সামনে দাঁড়ালো। মামা, আলু কত করে কেজি? চেনা পরিচিত কণ্ঠ শুনে রঙ্গন চোখ তুলে তাকালো। ওহি দরদম করে প্রত্যেকটি জিনিস সুন্দর মতো কিনছিল। রঙ্গন সিগারেট টানতে টানতে ওর দিকে একধানে তাকিয়ে আছে। ওহি তাকাতে অন্য দিকে তাকালো। ওহি ভেবেছিল ওর কাছে এসে বিরক্ত করবে, না করাই কিছুটা অবাক হলো, সাথে স্বস্তির নিঃশ্বাস ফেললো। হঠাৎ বাজারের মধ্যে কিছু নেশাখোর ঢুকে মেয়েদের উত্ত্যক্ত করতে শুরু করলো। অল্প বয়সী বেশি বয়সী কিছু মানছিল না, মুখে যা আসছিল তাই বলেছে। কারো কারো আবার গায়ে হাত দেওয়ারও চেষ্টা করেছিল। ওহি ওদের দিকে একবার তাকিয়ে নিজের জুতার দিকে তাকালো, কিন্তু না, এই জুতা ওদের সোজা করতে সক্ষম নয়, দুটো বাড়িতেই ছিঁড়ে যাবে। দৃষ্টি ঘুরিয়ে এবার রঙ্গনের দিকে তাকালো। রঙ্গন চারপাশে কি হচ্ছে সেদিকে তার কোনো হুঁশ নেই। সে তার মতো করে সিগারেট টেনে যাচ্ছে এক মনে, যেন দুনিয়ায় এটাই একমাত্র কাজ। তার কাছে আসার আগে ওহি মনে মনে কিছু একটা ভেবে ওর দিকে এগিয়ে গেল, একদম সামনে গিয়ে দাঁড়ালো। রঙ্গন তাকালো, স্বাভাবিকভাবেই বলল, আমি ওদের মারতে পারবো না। ওহি অবাক হয় কিন্তু প্রকাশ করে না, গম্ভীর গলায় বলে, আমাকে বিরক্ত করলেও না? না, তুই কে? ওহি জানে এই লোকের সাথে কথা বলে সে পারবে না, তবে তাই হেয়ালি না করে বলল, আপনি যদি ওদের না মারেন তবে আমিই মারতে যাব। আর তখন যদি ওরা আমার সাথে অসভ্যতামি করে তখন কিন্তু কোথাও যেতে পারবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, ঠিক আছে? কথাগুলো বলে সামান্য আগাচ্ছিল। রঙ্গন সিগারেট পায়ের নিচে সে সোজা হয়ে দাঁড়ালো, রুক্ষ কণ্ঠে বলল, দাঁড়া। ওহি দাঁড়ালো, তবে ঘুরলো না, মনে মনে হাসলো। রঙ্গন ওর সামনে গিয়ে দাঁড়ালো। সিগারেটে করা গন্ধে ওর গা গুলিয়ে উঠতে ব্যাগ থেকে মাস্ক বের করে নাকে পড়লো। রঙ্গন
কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল। মাইয়া জাতির মতো চতুর প্রাণী আর দুনিয়াতে নাই। একটু থেমে আবার বলল। শোন, জেলে দেখা করতে সিগারেট নিয়ে যাস। বলেই চলে যায়। ওই উত্তর করে না। এই কথাই মানে সে বুঝলো না, তবে এখন যে রঙ্গন ওদের ধরে পিটাবে এটা বুঝলো। নাক থেকে চশমাটা টেনে সোজা করে পড়ে তাকিয়ে থাকে। রঙ্গন সোজা একটা সাইকেলের দোকানে ঢুকলো, হাতে একটা রড নিয়ে আবার বের হলো। অনন্তপর ধীর পায়ে ওদের দিকে আগালো। একজন ওকে আগাতে দেখে টালমাটাল কণ্ঠে বলল। কি রে, কি চাই তোর? কোনো প্রকার কথাবার্তা ছাড়াই রঙ্গন বাড়ি মারল। ততক্ষণে পিটাররাও এগিয়ে এসেছে। তারা বারবার নিষেধ করছিল। প্রথমে বেশিরভাগ লোকজন খুশি হলেও পরে গিয়ে ভয় পেয়ে গেল। রঙ্গন এক একজনকে মারতে মারতে আধমরা বানিয়ে ফেলেছে। ভয়ে কেউ মুখেও খুলছে না। নাক, মুখ, মাথা সব দিক থেকে রক্ত গলিয়ে পড়ছে। ওহি এবার নিজেও ভয় পেয়ে গেল। গলা শুকিয়ে আসছে। সে চেয়েছিল রঙ্গন তাকে মারুক, কিন্তু মেরে ফেলুক তা তো চায়নি। এখন যে মারতে নিষেধ করবে, গলায় সেই জোরটুকুও পাচ্ছে না। মাথায় শুধু একটাই শব্দ ঘুরপাক খাচ্ছে, নিষ্ঠুর। এতক্ষণে পুলিশও চলে এসেছে। দৌড়ে গিয়ে রঙ্গনকে জাপটে ধরলো। জোরপূর্বক হাতের রডটা কেড়ে নিয়ে হাতে হাত করা পরিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। রঙ্গন যেতে যেতে ওহির দিকে তাকালো, চোখ দিয়ে ইশারা করে। সেই কথাটা আবার মনে করে দিল। অর্থাৎ ভুললে কিন্তু চলবে না। ওই নির্বাক দৃষ্টিতে চেয়ে রইল। পরের দিন, আজ শুক্রবার, সরকারি ছুটির দিন। হিসাব অনুযায়ী আজ আরমান রহমানেরও ছুটির দিন। প্রতি শুক্রবার তার ছুটি। এই দিনে ওহি রান্না বান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া, গাছের যত্ন নেওয়া, যাবতীয় সব কাজ একাই করে। ভুলেও বাবাকে হাত লাগাতে দেয় না। বাবার থেকে অনেক কাজ নিয়ে সে জমিয়ে রাখে, ছুটির দিনে করবে বলে। প্রথম ভদ্রলোক রাজি না হলে ওহির ইমোশনাল কথাবার্তা বলে রাজি করিয়ে ফেলে। তার কথায় বিষয়বস্তু ছিল এমন, সপ্তাহে 6 দিন তো তুমিই সব করো বাবা, আমাকে একটা দিন অন্তত তোমার খেদমত করতে দাও। আজকেও তার ব্যতিক্রম হয়নি। সকাল সকাল উঠে 2 কাপ চা বানিয়ে দুজনে আয়েশের সাথে খোশ গল্প করতে করতে শেষ করলো। ওহি এবার রান্না বসাতে গেল। সকালের নাস্তা লুচি আর আলুর দম। ওহি বেশ যত্ন সহকারে ময়দা মাখছিল আর প্রথম দিককার কথা ভাবছিল। শুরুর দিকে কি বাজেই না রান্না করতো সে। ছি, নিজের খাবার নিজেই মুখে দিতে পারতো না, অথচ তার বাবা অবলীলায় কি সুন্দর হাসি মুখে খেতেন আর বলতেন, অনেক মজা হয়েছে মা, ভবিষ্যতে আরও মজা হবে আমার মায়ের রান্না। সে কথা শুনে যখন ওহি নিজের মুখে দিত তখন আর গিলতে পারতো না। কোনো সময় লবণ কম হতো, আবার কোনো সময় বেশি, আবার কখনো ঝাল বেশি তো কখনো কখনো দিতেই ভুলে যেত, কখনো বা পুড়িয়ে ফেলতো। নিজের খাবার খেয়ে নিজেই বলতো, বাবা এত পোড়া খাবার তুমি কেমনে খাচ্ছ? ভদ্রলোক তখন চমৎকার হেসে বলতেন, শোনো মা, তুমি এই খাবারের পুরোটাই শুধু দেখলে, আমার মেয়ের যত্ন, কষ্ট আর ভালোবাসা তো দেখলে না। এটা আমার কাছে দুনিয়ার সব থেকে সুস্বাদু খাবার। ওই ছলো করে চেয়ে বলতো, বাবা তুমি এত ভালো কেন? কারণ আমার মেয়ে বাবা বলে। ওই যতই মন খারাপ থাকুক, বাবার দুটো বাক্যই তার মন ভালো করতে যথেষ্ট। তার মতো চমৎকার একজন মানুষকে কেন তার মা চিনতে পারলেন না, এটাই সে বুঝে উঠতে পারে না। মায়ের কথা মনে হতেই বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব হলো। 1.5 বছর হতে চলল মায়ের সাথে তার দেখা নেই। ওর সাথে যদিও বাবা আর সে লুকিয়ে দেখা করেছে বেশ কয়েকবার। এসব কথা মনে পড়তেই দীর্ঘশ্বাস ফেললো। তার মন বলে একদিন না একদিন তার মা ভাঙবে, নিজের জেদের শিকল ভেঙে তাদের কাছে আসবে। সেই দিনটারই প্রহর গুনে চলছে তারা। হঠাৎ লুচি ভাজতে ভাজতে তার রঙ্গনের কথা মনে পড়ল। কাল তার কথাতে তো মারতে গিয়ে তাকে জেলে যেতে হলো। তার কি একবার যাওয়া উচিত না অনুচিত? কাল রাতেও এসব চিন্তা করতে করতে ঘুমিয়েছে সে। সকালে অবশ্য বাবাকে কাছে পেয়ে ভুলেই গিয়েছিল, কিন্তু এখন আবার মনে হতে দোটানায় পড়ল। আনমনে এগুলো চিন্তা করতে গিয়ে একটা লুচি পুড়িয়ে ফেললো। আরমান রহমান পুড়া গন্ধ পেয়ে রান্নাঘরে এগিয়ে এলেন। মেয়েকে অন্য মনস্ক দেখেই তিনি গিয়ে লুচিটা তুললেন। বাবার উপস্থিতি পেয়ে ওহির ধ্যান কাটলো। তারা দেখিয়ে বলল, ইস রে, কিভাবে পুড়ে গেল? ভদ্রলোক চুলা অফ করে মেয়ের মাথায় হাত রাখলেন, জানতে চাইলেন, কি হয়েছে? কারণ আমার মেয়েদের বাবা বলে। ওহি কিছু অপ্রস্তুত হয়ে পড়ল। আর যাই হোক, রঙ্গনের কথা বাবাকে বলা যাবে না।
এমনিতেই তাকে নিয়ে তার চিন্তার শেষ নেই, তারপর আবার ওই বখাটের কথা শুনে বাবা কিছুতেই তাকে একা আর ছাড়বে না। অন্যদিকে বাবার থেকে কিছু লুকোতে হচ্ছে ভেবেও খারাপ লাগছে। ছোট থেকেই তার সব কাছের ও প্রিয় বন্ধু তার বাবা। এই মানুষটা তার জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিতেও বোধহয় পিছু পা হবে না। কিন্তু এখন কি বলবে সে? মিথ্যা বলতেও ইচ্ছে করছে না তার, আবার সত্যি বলে টেনশনও বাড়াতে ইচ্ছে করছে না। দোমনা করতে করতেই নিজের দিকে তাকিয়ে বলল, কিছু না বাবা, তুমি গিয়ে বসো, আমার আর 10 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে কাজ কর। আচ্ছা। বাবা চলে যেতেই ওহি আবার চুলা অন করলো। রান্না বান্না শেষ করে বাবা মেয়ে জমিয়ে খাওয়া দাওয়া করলো। তবে ওহি যাই করছে তার মন বসছে না, শুয়ে শুয়েও ভালো লাগছিল না। তখনই তার বন্ধু মায়ের কল এলো। ওহি প্লিজ আমার একটা উপকার করবি? কি? তোর প্র্যাকটিক্যাল খাতাটা আমাকে একটু দিয়ে যাবি প্লিজ? আজ? রে, আজকাল তো জমা দিতেই হবে। আমি অনেকবার চেষ্টা করেছি, পারছি না। আবার ওয়াশরুমে পড়ে গিয়ে পাটাও মচকে গেছে। আমি যে এখন আনতে যাব সে উপায়ও নেই। ওহির ভীষণ মায়া হলো, বলল, আচ্ছা আচ্ছা, চিন্তা করিস না, আমি আসছি, অপেক্ষা কর। ওহি বাবাকে বলে এসে রেডি হয়ে নিল। বের হবে এমন সময় তার আবার রঙ্গনের কথা মনে হলো। বের সিদ্ধান্ত নিল যাবে। সিদ্ধান্ত ফাইনাল হতে রান্নাঘরে ঢুকে বেশ কয়েকটা এলাচ নিল ব্যাগে ভরে। মায়াকে প্র্যাকটিক্যাল দিয়ে একটা দোকানে ঢুকলো। দোকানদার তাকে দেখে জিজ্ঞেস করলো, মামা কি নেবেন? ওহি সংকোচ বোধ করতে করতে বলল, 1 প্যাকেট সিগারেট। দোকানদার এবার ভালোভাবে ওহির দিকে তাকালো। মেয়েটাকে সে অ্যাপ্রন পরে প্রতিদিন যেতে আসতে দেখে, কিন্তু কখনো তো এমন মনে হয়নি। তার মনে হয়তো সিগারেটের মধ্যে কি কি ক্ষতি আছে এসব বের করতেই হয়তো চাচ্ছে, ডাক্তার মানুষ বলে কথা। ওই ভাবলো দোকানদার বোধহয় কিছু বলবে, কিন্তু না, তাকে অবাক করে দিয়ে বলল, কোনটা দিব মামা? ওহি এবার ভেবা চাকা খেয়ে বলল, সিগারেট। কিন্তু তা তো অনেক রকমের হয়, দিব কোনটা? যেটা ভালো হয় ওটা দিন। দোকানদার এবার শিওর হলো, সে যা ভেবেছে তাই। নিজেই একটা বেছে ধরিয়ে দিল। ওহি সেগুলো নিয়ে একটা গাছ তলায় বসলো। আশেপাশে যাচাই করে নিল মানুষ আছে কিনা, তাকে দেখছে কিনা, সেরকম কিছু চোখে পড়লো না। আসার সময় হাতে করে একটা পাথরও নিয়ে এসেছে। ব্যাগ থেকে এলাচ বের করে গুঁড়ো করে সিগারেটের ভিতরে অংশ বের করে ওগুলোর মধ্যে ভরলো। অনন্তপর থানার উদ্দেশ্যে রওনা দিল। কালকেই পিটার আর কবির এসেছিল তার বিল নিয়ে, কিন্তু সে জেদ ধরে যায়নি। এই জেদটা যে কেন এটাও তাদের বুঝতে বাকি নেই, তাই বাধ্য হয়ে চলে যায়। রঙ্গন হাজতের ভেতরে দেওয়ালে বসে পা ঝাঁকাতে ঝাঁকাতে গান গাচ্ছিল। চল না সুজন করি কুজন, সুখ পাখি হয়ে ডাকি, দেখুক লোকে কেমন তোকে প্রেমে জড়িয়ে রাখি। ওহি থানায় ঢুকে আগে পারমিশন নিল। তার মধ্যে একটা মেয়ে রঙ্গনের সাথে দেখা করতে এসেছে শুনে পুলিশ অফিসারটা বেশ অবাকই হয়েছে, তবে নিজের থেকে কোনো প্রশ্ন করেনি। যার যার পার্সোনাল ম্যাটার, তার কি। ওহি ঢুকে রঙ্গনের গান শুনলো, নিঃশব্দে সামনে গিয়ে দাঁড়ালো। লাইটের আলোতে অল্প বয়সী কোনো মেয়ের ছায়া দেখতেই রঙ্গন মনে মনে হাসলো। উঠে মাথা চুলকাতে চুলকাতে এসে ওহির সামনে দাঁড়ালো, বলল, কি রে ডাক্তার সাহেবা, জেলে কি রোগী দেখতে এসছিস? ওই চুপচাপ তার কাজ বাজ অনুবাদন করছিল। রহমান তাকে কখনো কোনো নামে সম্বোধন করে না, আজকে করা একটু বিব্রত বোধ করলো। তবে তার এই সম্বোধনের পিছনের গল্পটা সে বুঝলো। সে যে রঙ্গনের জন্য এসেছে এটা সে তার মুখ থেকে শুনতে চাচ্ছে, কিন্তু না, ওই মুখে কিছু বলল না। মিনিট খানিক তাকিয়ে দেখে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, আপনার বিষ। রঙ্গন কৃষ্ণচূড়া গাছের নিচে বাইকের সাথে পিঠ লাগিয়ে বসে আছে। ঠিক বসে আছে বললে ভুল হবে, গভীর চিন্তায় নিমগ্ন আছে। আজ 3 দিন হলো ওহির কোনো দেখা নেই। এই 3 দিনের মধ্যে সরকারি কোনো ছুটিও ছিল না। তাহলে মেয়েটা কলেজে কেন যাচ্ছে না? অসুখ বিসুখে ধরলো নাকি? ওহি পড়াশোনার বিষয়ে প্রচণ্ড সিরিয়াস, তাই সামান্য শরীর খারাপের জন্য যে কলেজ যাবে না এমন নয়। তবে কি ভীষণ সিরিয়াস কিছু হলো? হুট করে বাড়িতে তালা দিয়ে তারা গেলই বা কোথায়? ফোনটাও চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছে তার। এগুলোই বসে বসে চিন্তা করছিল। তখনই কবির হাঁপাতে হাঁপাতে এলো, জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল,